হাই এভরিওয়ান, আমরা আজকে ডিসকাস করব সিনক্রোনাস মোটর। তো সিনক্রোনাস মোটরটা কি এটা জেনে নেব। যখন একটা অল্টারনেটর, থ্রি ফেজ অল্টারনেটর, সিঙ্গেল ফেজ নয়, থ্রি ফেজ অল্টারনেটর অ্যাক্ট করে অ্যাজ এ মোটরের মতন, বা থ্রি ফেজ অল্টারনেটরকে যখন অ্যাজ এ মোটর রূপে চালানো হয় তখনই তাকে কি বলা হয়? সিনক্রোনাস মোটর। মানে আমরা এটা থেকে এটা ক্লিয়ারলি বুঝতে পারছি যে যেটাই অল্টারনেটর সেটাকেই আমরা বেসিক্যালি সিনক্রোনাস মোটর রূপেও ইউজ করতে পারি। তো বেসিক্যালি সিনক্রোনাস মোটরও নিজে একটা অল্টারনেটর, বাট এখানে কি করা হয়, এ কোনো আউটপুট দেয় না, ইলেকট্রিসিটি আমাদেরকে দেয় না। আমরা কি করি, একে থ্রি ফেজ ইলেকট্রিসিটি দিই, তার ফলে এটা রান করতে থাকে। তো সিনক্রোনাস মোটর, এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা সিনক্রোনাস স্পিডে চলে, মানে ম্যাগনেট যে জোরে ঘোরে, যত স্পিডে ঘোরে সেই এক্সাক্ট স্পিডেই কি হয়, এই মোটরটা ঘুরতে থাকে। তো এটা হচ্ছে সিনক্রোনাস মোটর। মানে আমাদের যে অল্টারনেটর গুলো আছে সেগুলোকে সিনক্রোনাস অল্টারনেটরও বলা হয়, বা থ্রি ফেজ অল্টারনেটর যেগুলো এসির জন্য তাদেরকে আমরা সিনক্রোনাস অল্টারনেটরও বলি। সিমিলার ওয়েতে আমরা যে অল্টারনেটরকে সাপ্লাই দিলে সেই অল্টারনেটর চলতে থাকবে, তখন আমরা তাকে বলবো হচ্ছে সিনক্রোনাস মোটর। এর ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু জেনে নিই কিভাবে কাজ করে। তো তোমাদের এখানে যেটা ডিসকাস করছি আমি বলে দিচ্ছি সেটা ওভারঅল কিভাবে কাজ করে। তো এই অল্টারনেটরটার ক্ষেত্রে কি হয় যে দেখো, যখন আমরা স্টেটরকে সাপ্লাই দিই, স্টেটরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ঠিক আছে? এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি করছে না, রোটেট করছে। এবার কত জোরে রোটেট করে, তার সিনক্রোনাস স্পিডে ম্যাগনেটটা ঘুরতে থাকে, ওর ভেতরে তৈরি হওয়া ম্যাগনেটটা। তো তার ক্ষেত্রে স্পিডটা হয় 120 f ডিভাইডেড বাই p। তো এখানে 120 একটা সংখ্যা, f মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমরা কত হার্টজ সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করেছি মোটরটাকে, বা এক্ষেত্রে আমাদের বলতে পারো যে সেই সিনক্রোনাস মেশিনটাকে, তার ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই পোল, নাম্বার অফ পোল তার কতগুলো আছে আর কি। সো এটা স্টেটর ওয়াইন্ডিং এর ভেতরে নাম্বার অফ পোলস আছে, তাই তো? তো তার উপরে নির্ভর করে কি হবে, ঘুরতে থাকবে। এবার আমরা জানি যে যদি টু পোল হয় সেক্ষেত্রে 3000 আরপিএম হয়, ফোর পোল হলে পরে সেটা 1500 আরপিএম হয়, সিক্স পোল হলে পরে 1000 হয়, 1000 আরপিএম, তারপরে এইট পোল হলে পরে 750, সো অন, এভাবে চলতে থাকে। তো এই গ্রেডে তো অবশ্যই ম্যাগনেট এই স্পিডে ঘুরছে। এবার দেখো, রোটারে যদি আমরা ডিসি সাপ্লাই দিই, তাহলে রোটারের যে পোলগুলো তৈরি করেছি সেই পোলগুলো তো ম্যাগনেট তৈরি হবে। স্টেটারে একটা ম্যাগনেট তৈরি করেছে যেটা ঘুরছে। এবার রোটারের যদি সাপ্লাই দেওয়া হয় তাহলে রোটারেও এগেন একটা নর্থ একটা সাউথ পোল তৈরি করবে। এবার স্টেটারের রোটেটিং ফিল্ড, যে পোলটা আছে, রোটেটিং যে পোলটা আছে নর্থ পোল, সেটা রোটারের সাউথ পোলটাকে অ্যাট্রাক্ট করবে, করে তাকে ড্রন করবে, মানে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? সিমিলার ওয়েতে স্টেটারে যে ঘুরন্ত ম্যাগনেটটা তৈরি করা হয়েছে তার সাউথ পোলটাও রোটারের নর্থ পোলকে অ্যাট্রাক্ট করবে এবং তাকে ড্র করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই তো? তো আমরা যদি এক্স্যাক্টলি রোটারটাকে স্পিড ম্যাচিং করে রোটারটাকে যদি স্টেটারের ম্যাগনেট যত জোরে ঘুরছে সেই স্পিডে নিয়ে গিয়ে ছেড়ে দিই, তাহলে দেখবে তারা কি হবে, রোটার আর স্টেটার এরা ম্যাগনেটিক্যালি লক হয়ে যাবে। ফলে স্টেটারের ম্যাগনেট যে স্পিডে ঘুরছে রোটারটাও তখন সেই স্পিডে ঘুরতে থাকবে। তো দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে? তো এই নীতির উপরে বেস্ড করেই আমাদের সিনক্রোনাস মোটর কাজ করে। মানে সিনক্রোনাস মোটরের রোটারকে যদি সিনক্রোনাস স্পিডে নিয়ে গিয়ে আমরা যদি থ্রি ফেজ সাপ্লাইটাকে অন করি, তাহলে স্টেটারেও কি হবে, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবার স্টেটারের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর রোটার দুজনের স্পিড কি সেম, কারণ আমরা সিনক্রোনাস স্পিডে নিয়ে গেছি রোটারটাকে। এবার প্রশ্নটা হচ্ছে কিভাবে নিয়ে যাব, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট টপিক, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। কিন্তু তার আগে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা রোটারটাকে ধরো হাত দিয়ে ঘোরালাম, ঘুরিয়ে আমরা সিনক্রোনাস স্পিডে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে যখনই থ্রি ফেজ সাপ্লাইটা দিলাম স্টেটারে, তো স্টেটারে একটা ম্যাগনেট তৈরি হলো, এবার ম্যাগনেটটাও নিজেও ঘুরছে আর রোটারটাও সেই একই দিকে ঘোরাচ্ছি, আমরা সেম স্পিডে ঘোরাচ্ছি দুজনকে। তাহলে কি হবে, স্টেটারে তৈরি হওয়া যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে রোটারের ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, মানে অপোজিট ফিল্ড গুলো। স্টেটারের নর্থ পোল ও রোটারের সাউথ পোলকে অ্যাট্রাক্ট করবে, আর স্টেটারের সাউথ পোল ও রোটারের নর্থ পোলকে অ্যাট্রাক্ট করে আটকে নেবে। এবার যদি আমরা ঘোরানোটা বন্ধ করে দিই, তাহলে আমরা দেখবো যে ওই স্টেটারের ম্যাগনেটিক ফিল্ড সেটাকে ড্র করে টেনে নিয়ে যাচ্ছে
পুল করে নিচ্ছে, ঠিক আছে, এটাকে পুল করে করে নিজের স্পিডের সঙ্গে ঘোরাতে থাকছে। তো দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল। ওকে, এবার কনস্ট্রাকশনটা দেখি। কনস্ট্রাকশনটা সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে একদম আইডেন্টিক্যাল, সেটা হচ্ছে অল্টারনেটরের সঙ্গে। সো আমরা থ্রি ফেজ অল্টারনেটর বা সিনক্রোনাস অল্টারনেটর সম্পর্কে যা জেনে এসেছি, সেম কনস্ট্রাকশন। এখানেও একটা স্টেটার আছে, রোটার আছে, ঠিক আছে। স্টেটারে ওয়াইন্ডিং থাকতে পারে, তখন তাকে আমরা আর্মেচার বলবো। আর রোটারে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য পোলস গুলো থাকতে পারে, তখন তাকে আমরা রোটার বলি। সো রোটেটিং পার্টটাকে আমরা রোটার বলছি, আর স্ট্যাটিক্যালি যেটা দাঁড়িয়ে আছে সেই পার্টটাকে আমরা স্টেটার বলছি। আর স্টেটারে আমরা ইন জেনারেল আর্মেচার ওয়াইন্ডিংটা করে থাকি। এবার দেখো, যদি সিনক্রোনাস মোটরের ক্ষেত্রেও অল্টারনেটরের মতন দু টাইপেরই হতে পারে। একটা হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড টাইপ হতে পারে, হ্যাঁ, আরেকটা নাহলে হচ্ছে স্ট্যাটিক্যালি ম্যাগনেটিক ফিল্ড, যার মধ্যে আর্মেচারটা রোটেট করবে। মানে রোটারে আর্মেচার যেতে পারে, স্টেটারে তখন কি আসবে, ফিল্ড সিস্টেমটা আসবে। আর যদি স্টেটারে আর্মেচার ওয়াইন্ডিং করা হয়, তাহলে রোটারটাকে ম্যাগনেটিক ফিল্ডের জন্য তৈরি করা হবে, ঠিক আছে। তো এই বোথ টাইপেরই হতে পারে। বাকি সিমিলার হচ্ছে তার কনস্ট্রাকশন। এটা যেহেতু একটা মোটর, তাই একে আমরা সাপ্লাই দিতে হবে। তো আমরা স্টেটারে ধরে নিচ্ছি যে আর্মেচার ওয়াইন্ডিং করা আছে, সেখানে থ্রি ফেজ ওয়াইন্ডিং করা আছে। আর থ্রি ফেজ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে তিনটে সেপারেটলি কয়েল, যারা 120 ডিগ্রি অ্যাপার্টে অ্যাপার্টে বসানো আছে, পুরো স্টেটারটার মধ্যে ডিস্ট্রিবিউট করা আছে। আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কয়েলও তার অনেক সাব সেগমেন্ট, অনেক কয়েল আছে, যেগুলো দিয়ে তারা বিভিন্ন পোল তৈরি করছে, নর্থ সাউথ পোলগুলো তৈরি করছে করসপন্ডিং প্রত্যেকটা ফেজের জন্য। তো এখন এই স্টেটারে আর্মেচার ওয়াইন্ডিং এ আমরা থ্রি ফেজ এসি সাপ্লাই দিচ্ছি অ্যাকর্ডিং টু ভোল্টেজ রেটিং। মোটরের যে ভোল্টেজ রেটিংটা থাকবে তার উপরে নির্ভর করে আমরা সেই সাপ্লাইটা দেবো। আর যে রোটারটাকে আমরা কি করব, রোটারে হচ্ছে আমরা একটা ডিসি সাপ্লাই দেবো, সুইটেবল ডিসি সাপ্লাই, যেটা রোটারের জন্য বলা আছে। তো এগেন সেখানে স্লিপ রিং থাকতে পারে, ঠিক আছে, স্লিপ রিং কার্বন ব্রাশ অ্যারেঞ্জমেন্ট থাকতে পারবে। তো সেখানে থ্রু দিয়ে আমরা কি করব, বাইরে থেকে আমরা এক্সটার্নালি সেটাকে ডিসি সাপ্লাই করব, ফলে রোটারটা তখন এক্সাইটেড হয়ে যাবে। এইবার কনস্ট্রাকশনটা তাহলে বুঝতে পেরে গেলে ওভারঅল। তো এই হচ্ছে এই যে এখানে যে বড় পার্ট, যে মোটরটা দেখতে পাচ্ছ, এই বড় পার্ট ফিগার 1 এ, এই যে বড় পার্টের যেটা, এটা তাকে একদম অল্টারনেটরের মতন দেখতে লাগছে, একদম সেম জিনিস। এটাও একটা অল্টারনেটরই, বাট এটাকে অ্যাজ এ মোটর রূপে ব্যবহার করা হয়। তো তখন তাকে আমরা কি বলি, সিনক্রোনাস মোটর। আর এখানে একটা এক্সট্রা মোটর যেটা কাপলড করা আছে এই সেম শ্যাফটের সঙ্গে, ওটার কারণ কি আমরা একটু পরেই সেটা বলছি। এখন সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে একটা বড় টপিক হচ্ছে যে সিনক্রোনাস মোটর নিজে থেকে সেলফ স্টার্টেড নয়। মানে তুমি সিনক্রোনাস মোটরে ওয়াইন্ডিং এ থ্রি ফেজ সাপ্লাই দিয়ে দিলে আর্মেচারে, আর রোটারেও কি করলে ডিসি সাপ্লাই দিলে ম্যাগনেট তৈরি করার জন্য, অবশ্যই মোটরটা ফেল টু স্টার্ট, মোটরটা চলবে না, নিজে থেকে স্টার্ট হতে পারবে না, কোনো টর্ক ডেভেলপ করতে পারবে না, ঠিক আছে। তো এটা না হওয়ার কারণ হচ্ছে স্টেটারে সাপ্লাই দেওয়ার সাথে সাথেই সেটা কোথায় চলে যায়, স্টেটারের যে ম্যাগনেটিক ফিল্ড, সেখানে কোনো মোমেন্টাম নেই, কোনো ভরবেগ নেই, সঙ্গে সঙ্গে সে 120 F/P যে স্পিডটা, মানে কোনো ক্ষেত্রে 3000 হতে পারে, কোনোটা 1500 হতে পারে, সেই আরপিএম এ পৌঁছে যায়। কিন্তু রোটারের ম্যাগনেট অত দ্রুত সে কিন্তু স্পিড আপ করতে পারবে না। মানে যে মুহূর্তে রোটারের ম্যাগনেট তৈরি করে আমরা যদি স্টেটারে সাপ্লাই দিই, সঙ্গে সঙ্গে কিন্তু স্টেটার পৌঁছে যাবে তার সিনক্রোনাস স্পিডে, ম্যাগনেটিক ফিল্ডটা ঘোরা শুরু করবে। কিন্তু আমাদের যে রোটারের যে ম্যাগনেট, তার একটা মোমেন্টাম আছে, টোটাল রোটারটা একটা ভারী কনস্ট্রাকশন, তাই তো, তার একটা ইনার্শিয়া বা জড়তা বলে একটা জিনিস আছে। তার জন্য কি হবে না, সে কিন্তু ওর সঙ্গে ম্যাগনেটিক্যালি লক হয়ে চলে যেতে পারবে না, স্লিপ করে চলে যাবে, ঠিক আছে। তো ফলে এই মোটরটা কিন্তু নিজে থেকে সেলফ স্টার্টেড হয় না। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে তিনটে তোমাদের স্টেপ বলা হয়েছে মোটরটাকে স্টার্ট করার জন্য। তাহলে এই স্টার্টিং এর জন্য তিনটে যে কোনো পদ্ধতি ইউজ করতে হবে। সেটা হচ্ছে বাই ইউজিং এ পনি মোটর, একটা পনি মোটরকে ব্যবহার করা। সেকেন্ড, বাই ইউজিং এ ড্যাম্পার ওয়াইন্ডিং, আমরা কোনো ড্যাম্পার ওয়াইন্ডিং বিস্তারিত জানবো। আর থার্ড হচ্ছে বাই সিনক্রোনাইজেশন। তো সিনক্রোনাইজেশন অনেকটা সেম জিনিসই, খুব জটিল না, একদম সোজা। বাই ইউজিং পনি মোটরস। সো বাই ইউজিং পনি মোটরস এই টপিকে দেখো কি হয়। এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের ফিগারে, তোমাদের এই ফিগারে, এটা তো আমাদের সিনক্রোনাস মোটর। এই সিনক্রোনাস মোটরে কি করা হয়, আমরা তার সঙ্গে একটা এক্সট্রা মোটরকে ছোট
যে কোনো টাইপের মোটর হতে পারে, সেটা ডিসি মোটর হতে পারে, সেটা এসি মোটর হতে পারে, সেটা ইন্ডাকশন টাইপ মোটর হতে পারে, সেটাকে কাপল করে রেখেছি। দিয়ে আমরা এই ছোট যে মোটরটা আছে, যার নাম হচ্ছে পনি মোটর বলা হয়, কারণ কম ক্যাপাসিটির একটা ছোট্ট মোটর, জাস্ট রোটারটাকে ঘোরাতে যে পাওয়ারটা প্রয়োজন পড়ে সেটুকুর জন্যই। তো এই ছোট্ট মোটরটাকে আমরা কি করি, আমরা চালাই প্রথমে। সে কি করে, সে আমাদের রোটারটাকে ঘোরানো শুরু করে। এবার এই মোটরটার বৈশিষ্ট্য কি হতে হবে, যে মোটরের স্পিডটা যেন অল্টারনেটরের সিনক্রোনাস স্পিডের কাছাকাছি হয়, মানে নিয়ার ইকুয়ালস টু। কয়েক আরপিএম এর 10-15-20 আরপিএম এর ডিফারেন্স হলে প্রবলেম নেই, বাট আমরা চেষ্টা করব যে এই যে পলি মোটরটা, তার যেন স্পিডটা কি হয়, এই অল্টারনেটর বা সিনক্রোনাস মোটর যেটা আছে তার সিনক্রোনাস স্পিডের কাছাকাছি যাতে যেতে পারে এই অল্টারনেটরটাকে ঘুরিয়ে। তো শুরুতে এটা করা হয়, দিয়ে অল্টারনেটরটা যখন প্রায় সিনক্রোনাস স্পিডে চলে গেছে, সেই সময় ডিসি এক্সাইটেশন দেওয়া হয়, দিয়ে তাহলে এর ভেতরে ম্যাগনেটিক পোলগুলো তৈরি হয়। ওকে, আর কি করা হয়, আর হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে কি করি, থ্রি ফেজ সাপ্লাইটা ওকে অন করে দিই। যেই স্টেটারে স্লিপের সাপ্লাই দিই, স্টেটারের ম্যাগনেটটা রোটারের ম্যাগনেটের সঙ্গে কি হয়ে যায়, লক হয়ে যায়। হয়তো 1-2 আরপিএম এ তাদের একটা পিছিয়ে গিয়ে তারা ম্যাগনেটিক্যালি লক হয়ে যায়, বা তাদের মধ্যে যে স্পিডের সামান্য ডিফারেন্স আছে সেটা কি করে না, স্টেটারের ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু ঘুরছে কন্টিনিউয়াসলি সেম স্পিডে, দেওয়ার সাথে সাথেই সেই সিনক্রোনাস স্পিডে চলে গেছে, সে কি করে ড্র করে নেয়, টেনে নেয়। তার যে সুইটেবল পোলটা দরকার, নর্থ পোল হলে সাউথ পোলকে ট্রেনে তার কাছে নিয়ে চলে আসে, দিয়ে এবার তারা একসঙ্গে ঘোরা শুরু করে। এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমরা কি করি, পলি মোটরটাকে কিন্তু বন্ধ করে দিই। ঠিক আছে, তাহলে এই যে টোটাল মোটরটা নিজে থেকে চলা শুরু করলো। ওকে, এখানে এবার থ্রি ফেজ সাপ্লাই দেওয়া আছে, আর রোটারে ডিসি সাপ্লাই দেওয়া হয়েছে। তখন এই মোটরটা কি হচ্ছে, নিজে থেকে কিন্তু এবার চলতে পারছে, ফলে রানিং কন্ডিশনে নিজে থেকেই চলতে পারে। আর যেটুকু সিনক্রোনাইজেশনের ডিফারেন্স ছিল সেটুকু অটোমেটিক্যালি আমরা এখানে রিজলভ করে নেয় নিজেদের ভেতরেই। ওর স্টেটারের যে ম্যাগনেটিক ফিল্ড সেই ড্র করে টেনে নেয় রোটারটাকে, তার সিনক্রোনাস স্পিডে নিয়ে চলে আসে। ওকে, তাহলে বুঝতে পারলে এই পলি মোটরের কাজটা মানে একটা ছোট এক্সট্রা মোটর দিয়ে মোটরটাকে, এই বড় মোটরটাকে চালানো। এবার মনে হচ্ছে তোমাদের কাছে এই কি আইডিয়া, যে এই মোটরটার সঙ্গে তো কোনো না কোনো লোড কানেক্টেড থাকবে, তাহলে এই ছোট মোটরটা কি করে এই অল্টারনেটর মানে এই আমাদের সিনক্রোনাস মোটর প্লাস লোড কি করে চালাবে। তো এটা খুব অদ্ভুত লাগছে তাই না, যে একটা এক্সট্রা ছোট মোটর দিয়ে বড় মোটরকে আগে চালানো হচ্ছে, এরকম তো আমরা কোনোদিন করিনি। চিন্তা নেই, কারণ আমরা যখন অ্যাপ্লিকেশন জানবো এই মোটরটা, তখন আমরা বুঝতে পারবো যে এটার উদ্দেশ্যটা কি, এই মোটরটা কোন কোন জায়গায় সুইটেবল ব্যবহার করার জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে পদ্ধতি যেভাবে আমরা চালু করতে পারি, সেটা হচ্ছে ইউজিং ড্যাম্পার ওয়াইন্ডিং। তো ড্যাম্পার ওয়াইন্ডিং, এই ড্যাম্পার ওয়াইন্ডিংটা তোমরা যদি অল্টারনেটরে দেখো, দেখবে যে কি হয়, আমাদের যে পোলগুলো তৈরি হয়েছে রোটারে, রোটারের পোলগুলো যে শুগুলো আছে না উপরে মাথার দিকে, সেখানে স্লট করা আছে ছোট ছোট করে। মানে পোলগুলোর জন্য গায়ে তো ডিসি কয়েল জড়ানো আছে সেটা না, মাথার যে ফেসটা যেটা শুটা, সেই শুয়ের উপরে স্লট কাটা আছে। সেখানে কি আছে, সেখানে ছোট ছোট আমরা কন্ডাক্টর বসিয়েছি, আর কন্ডাক্টরের দুপাশটাই আমরা শর্ট করে দিয়েছি, ও পাশেও কন্ডাক্টর গুলোকে শর্ট করে দিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা পোলের মাথায় আমরা কি করেছি, এরকম করে করে একটা করে ওয়াইন্ডিং তৈরি করেছি। ইট ইজ কল্ড আ ড্যাম্পিং ওয়াইন্ডিং বা ড্যাম্পার ওয়াইন্ডিং। তো এই ড্যাম্পার ওয়াইন্ডিং এর ফলে কি হবে, যখনই আমরা স্টেটারে সাপ্লাই দেবো, স্টেটারে ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, রোটেট করা শুরু করবে। এই ম্যাগনেটিক ফিল্ড তখন রোটারের যে কন্ডাক্টরস গুলো আছে, সেই কন্ডাক্টরস গুলোকে কাট করবে, ফলে রোটারের মধ্যে একটা ইএমএফ তৈরি হবে ওই কন্ডাক্টর গুলোতে। আর কন্ডাক্টর গুলো যেহেতু শর্ট করা দু মাথাতেই, ঠিক আছে, পোলের উপরে পোলের যে ফেসটা আছে, ফেসে যে পোল শু যেটা, তার মাথার উপরে বসানো ওগুলো কন্ডাক্টর গুলো, ঠিক আছে, স্লট কেটে কেটে। আর ওই পাশে দুপাশেই কি আছে, শর্ট করা আছে, ফলে ওর মধ্যে ইনডিউসড হয় ইএমএফ এর জন্য একটা কারেন্ট ফ্লো করা শুরু করবে। আর সিম্পলি ইন্ডাকশন মোটর যেভাবে চলা শুরু করে, ঠিক সেই প্রিন্সিপালের উপর নির্ভর করে এই রোটারটা একটা অ্যাজ এ ইন্ডাকশন ড্রপ মোটর রূপে চলা শুরু করবে। ঠিক আছে, বাই হেল্প অফ ড্যাম্পিং ওয়াইন্ডিং। তাহলে ড্যাম্পিং ওয়াইন্ডিং এর ফলে কি হবে, রোটারটা চলা শুরু করবে, ইন্ডাকশন মোটরের ক্যারেক্টারিস্টিক্স অনুসারে টর্ক তৈরি করে মোটরটা চলবে। ঠিক আছে, এবার এটা প্রায় যেহেতু এই সিনক্রোনাস অল্টারনেটরটা অন্য কোনো এক্সটার্নালি লোডের সঙ্গে কানেক্টেড নেই, সেক্ষেত্রে এর স্পিডটা নিয়ার ইকুয়ালস টু সিনক্রোনাস স্পিডের কাছে চলে যাবে। এক্সাক্ট সিনক্রোনাস স্পিডে যাবে না, বাট সিনক্রোনাস স্পিডের কাছে চলে যাবে। ঠিক আছে, যদি স্মল সাইজের মোটর হয় তাহলে সো ইজিলি এটা সিনক্রোনাস স্পিডের কাছে চলে যাবে।
আর হেভি বড় ক্যাপাসিটির হলে পরে একটু তো যদি রোটার কনস্ট্রাকশন বড় হয় অবশ্যই সেখানে একটা সাফিসিয়েন্ট ডিফারেন্স থেকে যাবে। তবুও আমরা কি করতে পারি, আমরা যে মুহূর্তে ও সিনক্রোনাস স্পিডের কাছাকাছি চলে গেছে রোটারটা ইন্ডাকশনের জন্য, তখনই কি হবে, ম্যাগনেটটাও কন্টিনিউয়াসলি চেষ্টা করবে ওকে টেনে নেওয়ার, তাই তো? ওর ম্যাগনেটের মাথাটাও চাইবে টেনে নেওয়ার। কোন ক্ষেত্রে? যদি আমরা ডিসি এক্সাইটেশনটা দিই। এইবার যখন সিনক্রোনাস স্পিডের কাছে চলে গেছে রোটারটা, তখনই আমরা কি করি, ওর ওয়াইন্ডিং এ, রোটারের ওয়াইন্ডিং এ আমরা ডিসি সাপ্লাইটা দিই। আর ডিসি দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা পোলের মাথায় কি হচ্ছে, একটা নর্থ বা সাউথ তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার দুটো ম্যাগনেট চলে আসলো, একটা রোটারে স্টেটারের ম্যাগনেট ঘুরছে, আর এবার রোটারেও ম্যাগনেট তৈরি হলো, আর রোটারটা নেয়ার ইকুয়ালস টু স্টেটারের ম্যাগনেটের স্পিডের সঙ্গে ঘুরছে। সেক্ষেত্রে দুজনই ইন্টারলক হয়ে যাবে, বা তাদের মধ্যে যে স্পিডের গ্যাপটা আছে সেটা স্টেটার অটোমেটিক্যালি ড্র করে করে নিজেকে টেনে একদম নিয়ে চলে আসবে হচ্ছে সিনক্রোনাস স্পিডে। ঠিক আছে, তখন যে মুহূর্তে সিনক্রোনাস স্পিডে চলে আসবে, এবার দেখো ম্যাগনেটিক্যালি তারা লক হয়ে গেছে, দিয়ে স্টেটারের ম্যাগনেট যে স্পিডে ঘুরছে ও রোটারও সেই স্পিডে ঘুরছে, একে অপরের সঙ্গে আটকে আছে এরকম মনে হচ্ছে যেন। মানে ফিজিক্যালি কোনো কন্ট্যাক্ট হয় না, বাট এটা যদি ম্যাগনেটিক্যালি দেখো তারা কিন্তু কাপলড হয়ে গেছে একে অপরের সঙ্গে। দিয়ে স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড আর রোটারের ম্যাগনেটিক পোল গুলো তারা একের সঙ্গে একে অ্যাটাচ হয়ে গেছে। এই মুহূর্তে কন্ডাক্টর গুলোতে আর কোনো স্টেটর ফ্লাক্সই কাট করবে না, তাই তো? ফলে কন্ডাক্টরে তখন ইএমএফ ও তৈরি হবে না, আর ওর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কিন্তু মোটরটা এজ এ কি হচ্ছে, একটা সিনক্রোনাস মোটর রূপে চলা শুরু করছে। দ্যাট ইজ দ্য ইউজড অফ ড্যাম্পার ওয়াইন্ডিং। ঠিক আছে, আর থার্ড নম্বর পদ্ধতি হচ্ছে বাই সিনক্রোনাইজেশন। এটা কিছুই না, এটা আগে সেই পলি মোটর যে মেথডটা পড়েছো ঠিক সেটার মতনই। কি হয়, যদি বড় সাইজের আমরা বানিয়ে ফেলি সিনক্রোনাস অল্টারনেটর, সরি সিনক্রোনাস এই ক্ষেত্রে মোটর, তো তার ক্ষেত্রে তার রোটারের মুভমেন্টটা অনেক বেশি, সেক্ষেত্রে ছোট মোটর গুলো কি হবে না, সাফিসিয়েন্ট হবে না, সেখানে একটু বড় সাইজের আমাদের একটা মোটর কানেক্ট করতে হবে, করে আমাদের রোটারটাকে ঘোরাতে হবে। ঘুরিয়ে 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 যখন আমরা সিনক্রোনাস, ধরো রোটারটাকে আমরা ঘোরাচ্ছি, ঘুরিয়ে একটা প্রাইম মুভার দিয়ে আমরা ঘোরাচ্ছি, প্রাইম মুভার দিয়ে ঘোরানোর ফলে সে সিনক্রোনাস স্পিডে ঘুরছে। এবার আমরা কি করছি, তার ডিসি সাপ্লাই দিচ্ছি, ফলে এসি তৈরি করছে। ঠিক আছে, এবার সিস্টেমের সঙ্গে এর তৈরি হওয়া এসিটাকে আমরা কি করব, সিনক্রোনাইজেশন করব আগের দিন। মানে আমাদের এই সিনক্রোনাস মোটরটা এখন কাজ করছে অল্টারনেটর রূপে, অ্যাজ এ অল্টারনেটর রূপে এটা কাজ করছে, ফলে তার সঙ্গে এটা কিন্তু পাওয়ার তৈরি করছে, এবার এসি ইএমএফ ইনডিউসড করছে। এবার সাপ্লাই যেটা আছে আমাদের, সেই সাপ্লাইয়ের সঙ্গে এই অল্টারনেটরটাকে কি করলাম, সিনক্রোনাইজ করলাম। যে মুভমেন্টে সিনক্রোনাইজড হয়ে যাবে সেই মুহূর্তে আমরা সুইচ অন করে দিলাম, দিয়ে দেখবো যে আমরা এক্সাইটেশনের মাত্রাকে একটু কন্ট্রোল করলেই আমরা দেখতে পারবো যে কি হচ্ছে না, সে তখন সিস্টেম থেকে পাওয়ারটা নিয়ে অ্যাজ এ মোটর রূপে চলতে থাকছে। এই জিনিসটা নিয়ে কিন্তু আমি তোমাদের আগেও বলেছি যে বহু সিনক্রোনাইজেশনের টাইমে যদি সিনক্রোনাইজেশনের প্রবলেমস হয়, তখন কি হবে, এই মোটরটা কোনো পাওয়ারকে ডেলিভারি না করে ও বরঞ্চ সিস্টেম থেকে পাওয়ার নিতে থাকবে। ঠিক আছে, দিয়ে অ্যাক্ট করবে অ্যাজ এ একটা মোটর তখন। তো এখানেও সেম ব্যাপার, যে আমরা সিনক্রোনাইজেশন করে একটা অল্টারনেটরের মতন করে চালিয়ে এসি ইনডিউসড করব, দিয়ে সেটাকে কি করব, সিস্টেমে যে সাপ্লাইটা আছে তার সঙ্গে আমরা সিনক্রোনাইজ করব, করে সুইচ করব, অন করব। দিয়ে সঙ্গে সঙ্গে কি করবে, ওদের মধ্যে যেটুকু ডিফারেন্স আছে সেটুকু ডিফারেন্স মিটে যাবে, স্টেটারের ম্যাগনেটিক ফিল্ডটা পুল করে নেবে, বা যদি স্পিড বেশি থাকে তো সেখানে ড্র করে দাঁড় করিয়ে নেবে এক জায়গায়, দিয়ে দুজন একসঙ্গে চলা শুরু করবে। তো দ্যাট ইজ দ্য সিনক্রোনাস মোটরের তিনটে পদ্ধতি ছিল যেভাবে সিনক্রোনাস মোটরটাকে চালু করা যায়। ঠিক আছে, চালু হয়ে গেল মোটর। এখন এবার হচ্ছে এর হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন দেখে নেব। ঠিক আছে, বেসিক্যালি কি অ্যাপ্লিকেশন, যে মোটরকে আগে থেকে চালানো হয় সেই মোটরটা দিয়ে আমরা কি করবো, দেখো বেসিক্যালি এর অ্যাপ্লিকেশন হচ্ছে একটা একটা ডেডিকেটেড জোনে, সেটা হচ্ছে যেখানে আমাদের পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করার দরকার। তো পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করতে গেলে যেখানে লো পাওয়ার ফ্যাক্টর হয়ে যায়, সেরকম সিস্টেমে আমরা কি করি, ক্যাপাসিটর ব্যাংক বসাই, তাই না? আমরা ক্যাপাসিটর গুলো জানি যে একটা সলিড স্টেট ডিভাইস, তাই না? যেটা আমরা লাইনের সঙ্গে কানেক্ট করলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়। কিন্তু যদি লার্জার বা যেখানে লোড আছে সেখানে পাওয়ার ফ্যাক্টরটাকে কিন্তু একটা ছোট ক্যাপাসিটর ব্যাংক দিয়ে আমরা ইমপ্রুভ করতে পারি না, অনেক সাফিসিয়েন্ট লার্জ বড় ক্যাপাসিটর মানে ক্যাপাসিটর ব্যাংকের প্রয়োজন পড়ে, বা অনেক বড় মাপের ক্যাপাসিটরের প্রয়োজন পড়বে। কিন্তু সেই জায়গায় আমরা যদি সিনক্রোনাস মোটরকে ব্যবহার করি, সিনক্রোনাস মোটর কি করবে, অ্যাজ এ পাওয়ার
ফ্যাক্টর কারেক্টর রূপে কাজ করবে, পাওয়ার ফ্যাক্টরকে কারেকশনস করবে। ওই লাইনের সঙ্গে যখনই আমরা সিনক্রোনাস মোটরটাকে চালাচ্ছি ওই সাপ্লাই থেকে, তখনই অটোমেটিক্যালি এই লিডিং কারেন্ট কিছু দেয়। মানে ক্যাপাসিটর যেরকম লিডিং কারেন্ট দেয়, সিমিলার ওয়েতে সিনক্রোনাস মোটরটা কি করবে, ওই সিস্টেমকে একটা লিডিং কারেন্ট দেবে। ফলে সিস্টেমে যে সমস্ত ল্যাগিং কারেন্ট আলা লোড গুলো কানেক্টেড হয়ে আছে তাদের এফেক্টটাকে কমিয়ে দেবে, তাই তো? তাহলে লিডিং কারেন্ট আর ল্যাগিং কারেন্ট দুটো ওখানে মাইনাস হয়ে গিয়ে যেটুকু থাকবে সেটা হচ্ছে তখন ওভারঅল পাওয়ার ফ্যাক্টর হবে। ফলে সিনক্রোনাস মোটর ব্যবহার করার সাথে সাথে কি হবে না, আমার লাইনের বা সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হবে। এবার এর এক্সাইটেশনের উপরে নির্ভর করে কি হয় যে আমরা আমরা পাওয়ার ফ্যাক্টরটাকে অনেক কোন জায়গায় নিয়ে আসতে চাইছি সেটাকে আমরা অ্যাডজাস্ট করতেই পারি। তো কোথাও যে সাইজের ক্যাপাসিটি সিনক্রোনাস মোটরের প্রয়োজন, সেই ডিমান্ডটাকে বুঝে কতটা লিডিং কারেন্ট প্রয়োজন সেই অ্যাপ্লিকেশন বুঝেই সিনক্রোনাস মোটরকে ব্যবহার করা। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে সিনক্রোনাস মোটরের অ্যাপ্লিকেশনস কি, বলবে অ্যাজ এ পাওয়ার ফ্যাক্টর কারেক্টর রূপে, এটা ডিভাইস রূপে, ঠিক আছে, একটা এই সিনক্রোনাস মোটর। এবার কিভাবে কাজ করে সেটা অবশ্যই আমরা ডিসকাস করবো যে কিভাবে পাওয়ার ফ্যাকশনটা কারেক্ট হয়, তো সেটা আমরা পরে জেনে নিচ্ছি। কিন্তু তার আগে আমরা জেনে নিই যে বেসিক্যালি কোন কোন জায়গায় এটা ব্যবহার হয়। তো পাওয়ার ফ্যাক্টর কারেকশন রূপে যে কোনো ইন্ডাকশন মোটরের সঙ্গে আমরা একে কানেক্ট করতে পারি। ধরো তুমি একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি করেছো যেখানে অজস্র ইন্ডাকশন মোটরের ফলে কি হচ্ছে, সিস্টেমে লো পাওয়ার ফ্যাক্টর হয়ে গেছে, ঠিক আছে? তো লো পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করতে হবে। তার জন্য সেখানে আমরা কি করলাম, সেই 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 ইন্ডাস্ট্রিতে আমরা একটা সাইডে আমরা একটা সিনক্রোনাস অল্টারনেটরকে ব্যবহার করলাম। বড় বড় ট্রান্সফরমার, ঠিক আছে, সেই ট্রান্সফরমার বহু দূর পর্যন্ত, কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত সাপ্লাই দিচ্ছে, কিন্তু সেই যে লোড গুলো আছে যাদেরকে দিচ্ছে তারা খুব ইন্ডাকটিভ লোড। ফলে ওই ওভারঅল ট্রান্সমিশন লাইনের কি হয়ে গেছে, পাওয়ার ফ্যাক্টর খারাপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশনের উপরে এফেক্ট আসবে ট্রান্সফরমারের। তো সেই জায়গাকে ইমপ্রুভ করার জন্য আমরা সেই ট্রান্সফরমারের কাছাকাছি আমরা কি করতে পারি, একটা সিনক্রোনাস মোটরকে ব্যবহার করতে পারি। তাই বহু বড় বড় সাবস্টেশনস আছে যেখানে কি হয় না, যেখানে ইন্ডাকশন মানে সরি ট্রান্সফরমার আছে, বড় ট্রান্সফরমার, সেটা এমভিএ রেঞ্জের, ঠিক আছে। তো সেখানে আমরা মেগা ভোল্ট অ্যাম্পিয়ার রেঞ্জের যে এমভিএ বড় বড় ক্যাপাসিটি, সেখানে দেখা যাচ্ছে একটা রুমে কি আছে না, সিনক্রোনাস মোটরকে রাখা আছে যেটা অ্যাজ এ পাওয়ার ফ্যাক্টর কারেক্টর রূপে। এবার এটা সুবিধাটা কি, এটা হচ্ছে অনেক কম, ছোট অল্প জায়গার মধ্যে হয়ে যাওয়া সম্ভব, ঠিক আছে। তো এক্সিলেন্ট আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি। ক্যাপাসিটর ব্যাংকের ক্ষেত্রে অনেক সমস্যা আছে, তো একটা ফিক্সড মানের একটা সময় পাওয়ার ফ্যাক্টরে কারেক্ট করতে পারে, অটোমেটেড চেঞ্জ হওয়ার ক্ষেত্রে অনেকটা মুশকিল হয়। কিন্তু সিনক্রোনাস মোটর দিয়ে পাওয়ার ফ্যাক্টর কারেক্ট করতে থাকলে যে কোনো লোডের সময়ও অটোমেটিক্যালি পাওয়ার ফ্যাক্টরটা আমরা কারেক্ট করে নিতে পারি সো ইজিলি। আর্ক ওয়েল্ডিং মেশিন, আর্ক ওয়েল্ডিং মেশিন যদি সিস্টেমের সঙ্গে কানেক্ট করা হয়, ওয়েল্ডিং এর টাইমে কি হয়, প্রচন্ড লো পাওয়ার ফ্যাক্টর, মানে ওর মেশিনটা অ্যাজ এ লো পাওয়ার ফ্যাক্টর লোড রূপে কাজ করে। তো সেটাকে ইমপ্রুভ করার জন্য তার আগে আমরা কি করলাম, সিনক্রোনাস মোটরকে ইউজ করলাম। তারপরে ইন্ডাকশন ফার্নেস, তারপরে হিটিং কয়েল, এই সমস্ত অ্যাপ্লিকেশনস আমরা কি করতে পারি, কোনো বড় বড় চোক কয়েলস আছে বা কোনো ম্যাগনেটিক সিস্টেম তৈরি করেছি, ঠিক আছে, তো সেই জায়গায় হচ্ছে তার আগে আমরা সিনক্রোনাস মোটর ব্যবহার করতে পারি। আর এখানে একটা পুরো বেকার একটা অপশন এর মতো করে দিয়েছে, ফ্লুরোসেন্ট ডিসচার্জ ল্যাম্প, নিয়ন সাইন এসেক্ট্রা, ওখানে সিনক্রোনাস মোটর। ইন জেনারেল একদম ছোট মাপের ছাড়া এর ব্যবহার করতে দেখা যাবে না। তো যাই হোক, এবার যদি তোমরা জানতে চাও যে লো পাওয়ার ফ্যাক্টরের কারণ কি, একটু রিকল করো তোমরা। কি হয় যে প্রচন্ড যে ইন্ডাকটিভ যে ইন্ডাকটেন্স থাকার জন্য, তাই তো, কোনো লোডের কয়েলের ভেতরে যদি ইন্ডাকটেন্স থাকে তাহলে কি হয়, সে হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টিভ পাওয়ার নিতে থাকে তখন। সো রিয়াক্টিভ পাওয়ার নিলে পরে কি হয়, অ্যাক্টিভ পাওয়ার আর রিয়াক্টিভ পাওয়ার এই দুটো পাওয়ারকে মিলেই আমরা অ্যাপারেন্ট পাওয়ার বলি। তখন সিস্টেম থেকে কি করে, একটা রিয়াক্টিভ পাওয়ার নেয়। রিয়াক্টিভ পাওয়ার মানে কি, এগেন যে পাওয়ারটাকে সিস্টেমকে ফেরত দিয়ে দেয়, একটা টাইম নেয় আবার ফেরত দিয়ে দেয়। ফলে কি হয়, আলটিমেট একটা ছোট অল্প অ্যাক্টিভ পাওয়ার নিচ্ছে, কিন্তু বড় পরিমাণ কি হচ্ছে, রিয়াক্টিভ পাওয়ার নিতে থাকে মেশিনটা। এই ক্ষেত্রে আমাদের এক্সট্রা লোড পড়ে কার উপরে, না যে হচ্ছে সাপ্লাইটা দিচ্ছে, মানে যে অল্টারনেটরটা, যে ট্রান্সফরমারটা, যে ইনভার্টারটা, তার উপরে গিয়ে কি হয়, লোডটা পড়ে যায়। যে সেখানে তাকে দু রকম সাপ্লাই করতে হয়, রিয়াক্টিভ পাওয়ার, যে পাওয়ারটা অ্যাকচুয়ালি ব্যয় হয় না বা কাজে লাগে না, ওই মোটরটা নেয়, ওই লোডটা নেয়, কিন্তু লোডটা আবার ফিরিয়ে দেয়। তো সেই জন্য আমরা কি দরকার, না পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করার দরকার। তো লো পাওয়ার ফ্যাক্টর হলে কিছু কিছু যে খারাপ গুলো হয় সেগুলো আমরা জানি, যে ওভারলোডিং অফ কেবলস এন্ড ট্রান্সফরমার,
দেখে মনে হবে যে আমরা অল্প লোড লাগিয়েছি, ঠিক আছে, আমাদের ওয়াট মিটার শো করছে অল্প, কিন্তু হিউজ অ্যামাউন্ট রিঅ্যাক্টিভ পাওয়ার নেওয়ার ফলে লাইন দিয়ে অনেক বেশি কারেন্ট যাচ্ছে, ফলে এটা ওভারলোডিং করে দিতে পারে। কারেন্টের মান অনেক বড়, বাট পাওয়ার কিন্তু কনজিউম হচ্ছে না, কারণ কারেন্টটা অনেকটা পিছিয়ে গেছে ভোল্টেজের থেকে। ফলে কারেন্ট অনেক বড় হওয়া সত্ত্বেও পাওয়ার কিন্তু কনজিউম হচ্ছে না সিস্টেম থেকে, মানে অ্যাকচুয়াল ট্রু পাওয়ারটা কম দেয়া যাচ্ছে, রিঅ্যাক্টিভ পাওয়ার প্রচুর নিচ্ছে আবার ফেরত যাচ্ছে। ফলে কারেন্টের মানটা কি এখানে অনেক বেশি মনে হবে। সেক্ষেত্রে ট্রান্সফর্মারটা ওভারলোডেড হয়ে পড়বে, কেবলস গুলো ওভারলোডেড হয়ে যাবে, ডিক্রিজ লাইন ভোল্টেজ। লাইনের যদি এত বেশি অ্যামাউন্ট কারেন্ট যেতে থাকে, হুম, একটা স্মল মেশিন স্মল পাওয়ার নেবে, কিন্তু অথচ অনেক বেশি পরিমাণ কারেন্ট নিচ্ছে, কারণ লো পাওয়ার ফ্যাক্টর ওয়ালা মেশিন বলে। ইনএফিশিয়েন্ট অপারেশন অফ প্ল্যান্ট অ্যান্ড কি না প্ল্যান্ট পাওয়ার রেটস। আচ্ছা, যাই হোক, বলছি ইনএফিশিয়েন্টলি আমাদের পাওয়ার প্ল্যান্ট গুলো তখন কাজ করবে, যে লো পাওয়ার ফ্যাক্টর আলা লোডকে যদি পাওয়ার প্ল্যান্ট গুলো দিতে থাকে সাপ্লাই, তাহলে কি হবে, তাদের এফিসিয়েন্সি খারাপ হয়ে যাবে, পাওয়ারের রেটটাও কমে যাবে, যে অ্যাকচুয়াল পাওয়ার যেটা ওরা দিতে পারে সেই ক্যাপাসিটিটাও কমে যাবে, কারণ তাদের রিয়াক্টিভ পাওয়ার দিতে হচ্ছে। আর সবসময় তাদের যে অল্টারনেটর গুলো, তাদের অ্যাপারেন্ট পাওয়ারটা ফিক্সড, ফলে অ্যাপারেন্ট পাওয়ার থেকে একটা অংশ রিয়াক্টিভ পাওয়ারে যাবে, একটা অংশ অ্যাকচুয়াল পাওয়ারে যাবে। সো এখানে রিয়াক্টিভ পাওয়ার যদি বড় হয়ে যায়, তাহলে অ্যাকচুয়াল পাওয়ার কম হবে, তাই না? তার সঙ্গে অন্য এক্সট্রা লোড লাগাতে পারবো না। তো লো পাওয়ার ফ্যাক্টরের লট অফ ডিসঅ্যাডভান্টেজ আছে। এবার হাই পাওয়ার ফ্যাক্টর মানে যত ইউনিটির দিকে যাবে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর তো সবচেয়ে ভালো, তাই না? তো হাই পাওয়ার ফ্যাক্টর হলে কি হবে, অবশ্যই লাইনে কারেন্ট কমে যেতে থাকে, যেটা নর্মালি অ্যাক্টিভ পাওয়ারের জন্য শুধুমাত্র কারেন্ট যায়, রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য কারেন্টের কোনো প্রয়োজন পড়ে না। পাওয়ার কস্ট যেটা, সেটা কমিয়ে দেয়, তাই না? পাওয়ারের খরচটা কমে যায়। রিঅ্যাক্টিভ পাওয়ার টাইপের লোড লাগালে ইন্ডাস্ট্রিয়াল লোডের ক্ষেত্রে অনেক সময় বিলিংটা বেশি হয়, বুঝলে তো, কারণ ওরা রিঅ্যাক্টিভ পাওয়ারটাও ডিমান্ড করে বলে। সেকেন্ড হচ্ছে রিডিউস লসেস ইন দ্য ট্রান্সফর্মার অ্যান্ড কেবলস, এক্সট্রা যে লস গুলো হয় সেগুলো কমে যায়। লোয়ার লিডিং অফ ট্রান্সফর্মার, সুইচ গিয়ার, কেবলস এটসেট্রা। লোয়ার লিডিং কারেন্ট মানে লোয়ার, সরি এটা লোডিং আছে না, সরি এক মিনিট, হ্যাঁ। তো লোয়ার লোডিং হয়, তো এরা অল্প পরিমাণ লোড হয়ে ওঠে, ওভারলোডেড হয়ে যায় না, ক্যাপাসিটিকেও ইনক্রিজ করে দেয়, কারণ একটা লো পাওয়ার ফ্যাক্টর মেশিন লাগালে আমরা তার সঙ্গে এক্সট্রা দেখাচ্ছি কোনো আর এক্সট্রা লোড লাগাতে পারছি না, কিন্তু এই যে আমাদের ছোট যে মানে আমাদের ভালো পাওয়ার ফ্যাক্টর ওয়ালা মেশিন লাগালে বা পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করে দিলে আমরা এক্সট্রা আরো ইকুইপমেন্ট কিন্তু কানেক্ট করতে পারি। এটা হচ্ছে দারুণ ব্যাপার একটা, বুঝলে তো? তা ভোল্টেজ কন্ডিশনসটা, ভোল্টেজ রেগুলেশনস, পারফরমেন্স, এগুলো সব ভালো হতে থাকে। ভোল্টেজ ডিপস করে যাওয়া, ঠিক আছে, ওয়েল্ডিং মেশিন যেরকম চালালো পরে একটা ভোল্টেজের ডিপ চলে আসে লাইনে, সেইটা বেটার হয়ে যায়, ঠিক আছে। তো এইগুলোর জায়গায় যেখানে এই সমস্ত প্রবলেমস গুলো তৈরি করে, সেই জায়গায় পাওয়ার ফ্যাক্টরকে কারেক্ট করতে হয়। আর পাওয়ার ফ্যাক্টরকে কারেক্ট করার জন্য অবশ্যই আমরা কি ব্যবহার করি এক্ষেত্রে, হয় সিনক্রোনাস যে ক্যাপাসিটার আছে, আমাদের ক্যাপাসিটার ব্যাংক বলা হয় বা ক্যাপাসিটার আছে, তাকে ব্যবহার করি। কিন্তু বড় অ্যাপ্লিকেশনের জায়গায়, হিউজ যেখানে মেগাওয়াট পাওয়ার বা কিলোওয়াট বা পাওয়ার যেখানে যাচ্ছে, সেই সমস্ত সিস্টেমে আমাদেরকে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে গেলে অবশ্যই আমরা কি ব্যবহার করি, সিনক্রোনাস মোটরকে ব্যবহার করি। চলো এবার আমরা একটু দেখে নিই যে কম্পারিজন অফ সিনক্রোনাস এন্ড ইন্ডাকশন মোটর। সিনক্রোনাস মোটর আর ইন্ডাকশন মোটরের মধ্যে কিছু বৈশিষ্ট্য, যেটা অ্যাকচুয়ালি এদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ডিফারেন্ট। আরেকটা অ্যাপ্লিকেশনস আছে যেটা আমি বলতে চাই, যেটা তোমাদের বই মেনশন করেনি প্রথমে দিকে, সেটা হচ্ছে যেখানে সিনক্রোনাস স্পিডে চলার প্রয়োজন কোনো মেশিনকে, কোনো লোড, কোনো মেকানিক্যাল লোড যাকে সিনক্রোনাস স্পিডে চালাতে হবে, এমন অ্যাপ্লিকেশন যেখানে সিনক্রোনাস স্পিডের বাইরে চলবে না, 1-2 আরপিএম এদিক ওদিকও চলবে না, ধরো এমন একটা অ্যাপ্লিকেশনসে আমরা কি করতে পারি, সিনক্রোনাস মোটর ব্যবহার করতে পারি। যেখানে কন্টিনিউয়াস, যেরকম হচ্ছে আগেকার দিনে সেই গ্রামোফোন মেশিন ছিল না, সেখানে ক্যাসেট গুলোকে একটা কন্টিনিউয়াস সেম স্পিডে রাখার প্রয়োজন পড়তো, সেরকম একটা অ্যাপ্লিকেশন যেখানে খুব ডেডিকেটেড স্পিডে ঘোরার প্রয়োজন আছে। যদিও আজকে আমাদের জন্য ছোটখাটো অনেক জায়গায় বহু টাইপের সলিউশন আছে, স্টিল তুমি ভেবে দেখো, যেখানে তুমি একটা চিপ সিস্টেমের মধ্যে বানাতে চাইছো যে একটা একদম ফিক্সড একটা স্পিডে ঘুরতে থাকবে এমন একটা মোটর, সেক্ষেত্রে আমরা সিনক্রোনাস মোটরকে প্রেফার করবো, তাই না? তো স্পিড, প্রথম আসপেক্ট হচ্ছে স্পিড। সিনক্রোনাস মোটরের স্পিড ইজ কনস্ট্যান্ট ইন্ডিপেন্ডেন্ট অফ লোড। লোড যাই করুক না কেন, মোটরের যে রেঞ্জ তার মধ্যে যদি লোড দেওয়া হয় তাহলে অবশ্যই স্পিড কম বেশি কিচ্ছু হয় না। কিন্তু ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কি হয়, লেসার দ্যান দ্য সিনক্রোনাস স্পিড, অবশ্যই সিনক্রোনাস স্পিডের থেকে কম স্পিডে চলে। আর ডিক্রিজ উইথ ইনক্রিজ লোড, মানে লোড বাড়লে পরেই স্পিডও কি হয়, কমে যায়। তো এটা ইন্ডাকশন মোটরের বৈশিষ্ট্য। পাওয়ার ফ্যাক্টর, অপারেটস অ্যাট অল পাওয়ার ফ্যাক্টর ওয়েদার ল্যাগিং অর লিডিং।
তাই না? তাহলে এই মোটরটা কি করতে পারে? এ হচ্ছে অ্যাজ এ সব রকম পাওয়ার ফ্যাক্টর মেশিন রূপে কাজ করতে পারে। এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর আলা মেশিন রূপে কাজ করতে পারে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আলা, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আলা মোটর রূপে কাজ করতে পারে। সো এটা আছে, এখানে অ্যাডজাস্ট করার জায়গা আছে। তোমরা দেখতে পারবে যে আমরা যখনই আরো ডিটেলস অ্যাপ্লিকেশনটা জানবো যে কিভাবে এটাকে করা হয়, তখন বুঝতে পারবে যে কি জিনিসকে অ্যাডজাস্ট করে কাকে আমরা চেঞ্জ করে আমরা এক্স্যাক্টলি কে একটা লিডিং পাওয়ার ফ্যাক্টর আলা মোটর রূপে চালাতে পারি, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আলা মোটর রূপে চালাতে পারি, ঠিক আছে, বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আলা মোটর রূপে ওকে ইউজ করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, ইন্ডাকশন মোটর সবসময় কি হয়, অনলি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে এটা অ্যাজ এ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আলা লোড রূপেই কনসিডার করা ইন্ডাকশন মোটরকে। এফিসিয়েন্সি ভেরি গুড, আর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে গুড, গুড এনাফ, ঠিক আছে। আর এর ক্ষেত্রে এফিসিয়েন্সি খুবই ভালো। কস্ট, অবশ্যই কস্ট সিনক্রোনাস মোটরের সিস্টেমটার বেশি, কারণ স্টার্টিং পদ্ধতি থেকে শুরু করে সিনক্রোনাইজেশন করার একটা ব্যাপার থাকে, তো কস্ট বেশি হয়। বাট ইন্ডাকশন মোটর চিপার, এর অ্যাপ্লিকেশনসও অনেক ডিফারেন্ট, তাই না? স্টার্টিং নট সেলফ স্টার্টিং, মানে নিজে থেকে স্টার্ট দিতে পারে না, আইদার তিনটে পদ্ধতি কোনো একটা সাহায্য নিতে হয়, পনি মোটর সিস্টেম, নাহলে ড্যাম্পিং ওয়াইন্ডিং, ড্যাম্পার ওয়াইন্ডিং, বা সিনক্রোনাইজেশন করে। আর ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টেড, অবশ্যই সেলফ স্টার্ট, তাই না? স্পিড কন্ট্রোল, নট কোশ্চেন, কোনো স্পিড কন্ট্রোল হবে না, কোনো স্পিড কন্ট্রোল করা সম্ভব না সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে। এক্স্যাক্টলি যে সম্ভব না তা নয়, অবশ্যই আমরা সিনক্রোনাস মোটরকে ডিফারেন্ট ডিফারেন্ট স্পিডের জন্য তৈরি করি, সেই স্পিডেই সিনক্রোনাস স্পিড ধরে নিই, সেই স্পিডেই চলবে, ঠিক আছে। তো আমাদের সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি না চেঞ্জ হয়ে গেলে অবশ্যই সিনক্রোনাস মোটরও তার স্পিড পাল্টাবে না। ফলে এখানে আর ইন জেনারেল আমরা স্পিড কন্ট্রোল অ্যাপ্লিকেশনে ব্যবহারই হয় না, সো নো কোশ্চেন। কিন্তু ক্যান বি কন্ট্রোল টু স্মল ইউনিট, ঠিক আছে। তো ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে অবশ্যই স্পিড কন্ট্রোল করা হয়, তার অ্যাপ্লিকেশনস আছে। অ্যাপ্লিকেশনস যদি দেখো, used for machines load and also to acha, used for mechanical load and also to improve power factor as synchronous condenser. So as a mechanical load যেগুলো আছে, যেখানে কনস্ট্যান্ট স্পিডের প্রয়োজন, সেখানে আমরা সিনক্রোনাস মোটর ব্যবহার করতে পারি। আর তার থেকেও বড় অ্যাপ্লিকেশন, যেটা ফার্স্ট একটা বড় জোনে অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার রূপে। কি বললো নামটা? সিনক্রোনাস কন্ডেন্সার। আমরা তো ক্যাপাসিটর কন্ডেন্সারও বলি, তাই না? তো এই ক্ষেত্রে ক্যাপাসিটর না ব্যবহার করে যখন আমরা সিনক্রোনাস মোটর ব্যবহার করি, তখন তাকে আমরা বলি সিনক্রোনাস কন্ডেন্সার। আচ্ছা, আর ইন্ডাকশন মোটর লিমিটেড টু দ্য সাপ্লাই অফ মেকানিক্যাল লোড, সো এটা মেকানিক্যাল লোডের যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে আজকে আমাদের ওভারঅল টপিক ছিল, যেটা হচ্ছে সিনক্রোনাস মোটরের উপরে ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ যদি কোনো প্রবলেমস হয় সেটা বলবে, আমি নেক্সট পার্ট যেটা আছে সিনক্রোনাস মোটরের, সেখানে আমি ডিসকাস করছি, ঠিক আছে। যদি কারো কোনো অসুবিধা হয়, আমি তাহলে তার মধ্যে বাকিটা আলোচনা করে নেবো, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলটা কিভাবে হয়, বেসিক্যালি আমরা এটাই জানবো, ঠিক আছে। এই পোর্শনটা আমরা একটু দেখবো, এখানে একটু গ্রাফস গুলো বোঝার ব্যাপার আছে, তার জন্য আমি এটা হচ্ছে নেক্সট পার্টে তোমাদেরকে বোঝাচ্ছি। সো থ্যাংক ইউ।